দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম টাইম টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রামে। বরাবরের মতোই আমাদের সঙ্গে আছেন ডক্টর ইমরুল কবির। ধন্যবাদ। ডক্টর ইমরুল কবির ডক্টর অফ ফিজিক্যাল থেরাপি গ্রাজুয়েট ফ্রম অ্যারিজোনা এবং সুদীর্ঘ 18 বছর ধরে উনি ফিজিক্যাল থেরাপি পেশায় আছেন এবং নিউ ইয়র্কের 3টি স্থানে জ্যামাইকা, ব্রুকলিন এবং জ্যাকসন হেটে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন নিয়মিতভাবেই। আবারও ধন্যবাদ আপনাকে টাইম টেলিভিশন এই স্টুডিওতে। দর্শক, আমরা যে শব্দটা জানি যে স্ট্রোক, এই শব্দটা শোনার পর আমাদের মাথায় অনেকগুলো শব্দই আশেপাশে ভিড় করে ওঠে। স্ট্রোক জিনিসটা কি? স্ট্রোক হলে আমরা চিন্তা করি আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, হসপিটালে যেতে হবে কিনা, হওয়ার পরে কেন হলো, কী জন্য হয়। আমরা কিন্তু অনেক ব্যাপারে জানি না যে স্ট্রোক জিনিসটা কি। এই বিষয়টা আমরা যদি সময়ের গাফিলতি করি, আমাদের অনেক বড় একটা বিপদ ডেকে আনার মতো একটা বিষয়। এই জিনিসটা কি এবং কিভাবে এর প্রতিকার পেতে পারি এবং এটা হলে কি করা উচিত আমাদের, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। ডক্টর ইমরুল কবির, আপনি একটু আমাদেরকে ডিটেলস জানাবেন যে এই শব্দটা আমরা শুনলে আমরা চিন্তা করি যে কি করতে হবে আমাদের বা কেন হচ্ছে, এখন আমরা করণীয় কি, আমরা অনেক কিছু জানি না। জি, স্ট্রোক একটা খুব কমন ডায়াগনোসিস। স্ট্রোক আমাদের সবার পরিচিত কারো না কারো স্ট্রোক আমরা ডেফিনেটলি দেখেছি আমাদের লাইফ টাইমে। আমাদের প্রিয়জনের, আমাদের ফ্যামিলি মেম্বার্স বা আমাদের বন্ধু বান্ধবের ফ্যামিলি মেম্বার্স, স্ট্রোক একটা খুবই কমন জিনিস। স্পেশালি যখন আমরা দেখি যে কারো দাদা দাদি, নানা নানি, আমাদের বাবা মা কারো না কারো স্ট্রোক হয়। এখন স্ট্রোক হলে আমাদের মাথায় যেটা আপনি বললেন যে অনেক শব্দ ভিড় করে, হসপিটাল, প্যারালিসিস, ডায়াবেটিস, হাইপারটেনশন, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এতগুলো জিনিস একসাথে আমাদের মাথায় আসে শব্দগুলো যে ইটস কনফিউজিং সামটাইমস। আমরা নিজেরাও জানি না যে ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে কি করা উচিত আমাদের। জি, অবশ্যই। তো সেই জন্যই আমি প্রথমে শুরু করি যে স্ট্রোক অ্যাকচুয়ালি শব্দটা অন্যান্য শব্দ থেকে কিভাবে ভিন্ন। তো এখানে দেখি আমরা যে এখানে 3টা কন্ডিশনের বা 3টা ডায়াগনোসিসের বা রোগের নাম দেওয়া এবং ছবি দেওয়া। প্রথমটা হচ্ছে হার্ট অ্যাটাক, এরপর হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট, আর 3 নম্বর হচ্ছে স্ট্রোক। এখন অনেকেই কিন্তু কনফিউজ করে ফেলে যে স্ট্রোক আর হার্ট অ্যাটাক একরকম নাকি। হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে হার্টের রোগ, যেটা নিয়ে আমরা অন্য সময় আরেকদিন অনেক ডিটেলসে কথা বলবো, কিন্তু আজকে আমরা কথা বলবো হচ্ছে স্ট্রোক নিয়ে, যেটা ব্রেনের রোগ। জি, তো এখন স্ট্রোক সবসময় আমরা দেখি যে স্ট্রোক হলেই হয় প্যারালিসিস। তো প্যারালিসিস হয় সবসময় দেখা যায় যে ডান পাশের ব্রেনে স্ট্রোক হলে বাম পাশের শরীরের আমাদের উইকনেস, আমাদের সেন্সরি প্রবলেমগুলো, সব প্রবলেম অন্য সাইডে হয়, অপোজিট সাইডে হয়। ডান দিকে যদি আমরা স্ট্রোক করি তাহলে আমাদের বাম দিকে ব্যাপারটা আমাদের প্যারালাইসিস হচ্ছে। জি, আবার বাম দিকে হলে ডান দিকে। জি, আচ্ছা, এইটা হচ্ছে স্ট্রোকের একটা বিশেষত্ব। এই জন্য যে আমাদের ব্রেনের যে ওয়্যারগুলো আছে, নার্ভগুলো আছে, সেটা প্রায় ঘাড়ের উপরে ক্রস করার ফলে ডান পাশের যে ব্রেনের কন্ট্রোলের ওয়্যারগুলো সেটা বাম পাশে চলে যায়, বাম পাশেটা ডান পাশে চলে আসে। আরেকটা জিনিস জানা দরকার যে স্ট্রোক কেন, আমরা আজকে স্ট্রোক নিয়ে কথা বলছি এবং স্ট্রোক সম্বন্ধে জানা কেন জরুরি। কারণ হচ্ছে যে পৃথিবীতে প্রত্যেক 6 জনের মধ্যে একজনের স্ট্রোক হবেই। প্রত্যেকটা 6টা মানুষের মধ্যে একজনের স্ট্রোক হবে। তো স্ট্রোক এত কমন একটা রোগ, এবং দেখা যাচ্ছে যে প্রতি 3 মিনিটে একটা মানুষ মারা যাচ্ছে আমেরিকাতে স্ট্রোকের ফলে। প্রতি 3 মিনিটে একজন এবং প্রতি 6 জনের মধ্যে একজনের হবেই। জি, আচ্ছা, সারা পৃথিবীতে প্রতি 6 জনের মধ্যে একজন হবে। এখন যদি আমরা এটাকে নাম্বার হিসাবে দেখি যে জানাটা কেন জরুরি স্ট্রোক সম্বন্ধে, এবং এখন থেকে আমাদের এটার প্রিভেনশন এবং এটার সম্বন্ধে মানুষকে অ্যাওয়ারনেস করা কেন জরুরি, যদি আমরা নাম্বার দেখি যে 4th লিডিং কজ অফ ডেথ ইন দ্য ইউএস, মানে আমেরিকাতে যত মানুষ মারা যাচ্ছে এটা 4 নম্বর কারণ হচ্ছে স্ট্রোক। কোনোভাবেই আমরা এখানে অবহেলা করা যাবে না। জি, অবশ্যই। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য টপ মোস্ট রিজন যে কারণে মানুষ ডিসেবলড হয় বা প্রতিবন্ধী হয়। তো কেউ দেখা যাচ্ছে তারা সাময়িকভাবে প্রতিবন্ধী হয়, কেউ দেখা যাচ্ছে তারা সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে যায়। তখন কিন্তু আমাদের দেশ এবং আমাদের সমাজের জন্য আমরা অনেক সময় বোঝা ফিল করি সেটা। এখন স্ট্রোকের ফলে প্রায় $19 বিলিয়ন প্রোডাকশনে ক্ষতি হয় আমেরিকাতে প্রতি বছরে। এবং আরেকটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে 75% স্ট্রোকই হচ্ছে বয়স্কদের বেলায়, যারা 65 and up। আচ্ছা, তো এটা একটা ভালো বা খারাপ দুটোটাই আমরা বলতে পারি। ভালো এই জন্য যে আমরা তখন জানলাম যে ইয়াংদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম, যারা 65 and up তাদের সম্ভাবনা বেশি স্ট্রোক হওয়ার। আচ্ছা, এখন
এই স্ট্রোক হওয়া কিন্তু আবার কম বয়সে কাদের বেশি হচ্ছে, যারা হচ্ছে আফ্রিকান আমেরিকান বা ব্ল্যাক এথনিসিটির, তাদের দেখা যাচ্ছে যে কম বয়সে স্ট্রোক হচ্ছে। এখন স্ট্রোকের চান্সটা কিন্তু ডাবল হয়ে যায়, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, যখন কেউ স্মোক করে। সিগারেট স্ট্রোক হওয়ার সম্ভাবনা দ্বিগুণ করে দিচ্ছে। কোনোভাবে স্মোকিং করা যাবে না। জি জি, যদি স্মোক যদি করি তাহলে আমরা স্ট্রোক থেকে যদি বাঁচতে যাই। জি জি জি, স্ট্রোক সহ অন্যান্য অনেক রোগ আমাদের স্মোকিং এর কারণ। এখন এরপরেরটা হচ্ছে লাস্টে, যে প্রতি 17 জন যে মারা যাচ্ছে আমেরিকাতে, তার মধ্যে একজন হচ্ছে স্ট্রোকের কারণে মারা যাচ্ছে, বা প্রতি 3 মিনিটে একজন করে মারা যাচ্ছে। প্রতি 3 মিনিটে একজন হচ্ছে, 6 জনে একজনের স্ট্রোক হতে পারে। জি, তারপর সিগারেটটাও এটা একটা কারণ হচ্ছে। জি জি জি। এখন আজকে আমরা ছবি দেখিয়ে পেশেন্টদেরকে কথা ইনফরমেশনগুলো বলতে চাচ্ছি, এই জন্য যেন তারা এই রোগটা সম্বন্ধে জানতে পারে এবং তারা বুঝতে পারে, এবং ছবি দেখলে তাদের জন্য মনে থাকে। অনেক সময় দেখা যায় যে কি ডাক্তারের ভাষায় যেসব শব্দগুলো ইউজ করা হয়, একজন ডক্টর ভাষায় বুঝতে পারছেন। জি, সাধারণ মানুষ আমরা ডক্টরের সেই কঠিন শব্দগুলো আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, এবং যখন কিনা ব্যাখ্যাটা দেওয়া হয় আমাদের, আমরা হয়তো বুঝছি কি বুঝি না, সে একটা ব্যাপার থাকে। অবশ্যই। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা ভালো একটা ব্যাপার যে আমরা ছবি দেখে বুঝতে পারছি যে আসলে কেন এটা হচ্ছে এবং এটা হলে কি করা উচিত। জি, এটা একটা ভালো একটা ব্যাপার। জি জি। আরো কিছু আমি এখানে ছবি দেখাবো আপনাকে, আরো স্ট্রোক সম্বন্ধে আরো কিছু ব্যাপার নিয়ে আমরা কথা বলি। এরপরেরটা হচ্ছে টাইপস অফ স্ট্রোক, কত ধরনের স্ট্রোক এবং কি কি। স্ট্রোক মেইনলি 2 ধরনের। তো এখানে এই জন্য আমি ছবি নিয়ে এসেছি স্ট্রোক বোঝানোর জন্য। তো আমরা প্রায় শুনি যে স্ট্রোক গ্রামের দেশে বিশেষ করে যখন বলা হয় যে রক্ত ছিঁড়ে গেছে, ব্রেনের ব্লিডিং হয়েছে, তো সেই জিনিসগুলোই আমি বোঝানোর জন্য ছবিতে আরো ডিটেলস এখানে দেখানো হচ্ছে যে 2টো ধরন। একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, এটা হচ্ছে যখন রক্তনালীটা শুরু হয়ে যায়। যদি আপনি ওই দিকের ছবিটাতে দেখেন, রক্তনালীটা শুরু হয়ে গেছে, এবং শুরু হওয়ার কারণটা কিন্তু একটা ইয়েলো লেয়ার, ওটা হচ্ছে বেসিক্যালি ফ্যাট সেল লেয়ার, ফ্যাটের লেয়ার। এটা হচ্ছে যখন আমরা কোলেস্টেরল হাই থাকে, আমরা চর্বি জাতীয় খাবার বেশি খাই যখন, তখন আমাদের এই ব্লকটা তৈরি হতে পারে। চর্বি জমি নলিটাকে চিকন করে দিচ্ছে, তো যখন রক্ত চলাচল স্বাভাবিক হচ্ছে না। আমাদের রক্তনালীটা ঠিক ওয়াটার পাইপের, পানির পাইপের মতোই। তো যখন পানির পাইপ যখন বন্ধ হয়ে যায়, আটকে যায়, তখন কি হয় যে পানি অপর দিকে যেতে পারে না যখন বন্ধ করে দেওয়া হয়। ঠিক সেম জিনিস কিন্তু এখানে হচ্ছে, রক্তটা যেহেতু অন্যদিকে যেতে পারছে না, তো তখন কি হচ্ছে যে রক্তনালীটা যেখানে ব্রেনের যে সমস্ত জায়গায় যাচ্ছে, যেখানে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, সেই সমস্ত জায়গায় সাপ্লাই দিতে পারছে না। এবং ব্রেইনের প্রত্যেকটা কোষ কিন্তু অক্সিজেনের উপর নির্ভরশীল। ব্রেইন আমাদের সবচেয়ে বেশি অক্সিজেন নেয়, আমরা যখন নিঃশ্বাসে অক্সিজেন নেই বাতাস থেকে, তখন যেহেতু অক্সিজেন যাচ্ছে না, তো কোষগুলো সাথে সাথে মারা যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে। আরেক ধরনের স্ট্রোক হচ্ছে আমরা বলি হ্যামোরাজিক স্ট্রোক, বা যখন ব্লিডিং হয়। পাশের ছবিটা, জি, তো পাশের ছবিটাতে দেখবেন যে রক্তনালীটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাওয়ার ফলে যে রক্তটা বের হয়ে গেছে ব্লিডিং এর ফলে, তখন সেই ব্রেনের কোষটা আশেপাশে ওই ব্লিডিং এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে। একে তো অক্সিজেন রক্তের মাধ্যমে যেতে পারছে না, সেকেন্ডলি ব্লিডিং এর ফলে কিন্তু ওখানে সোয়েলিং হচ্ছে, ওখানে আপনার ড্যামেজ হচ্ছে, এবং সেই ড্যামেজটাই আমাদের স্ট্রোকের কারণ। এখন যদি আমরা আরেকটু ক্লোজ আপ করে দেখি, এখানে দেখা যাচ্ছে ব্লকের ফলে এই জায়গাটাতে অক্সিজেন যাচ্ছে না এবং এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এটাকে বলে ইসকেমিক স্ট্রোক। এবং হ্যামোরাজিক স্ট্রোক, যেখানে ব্লিডিং হয় বা রক্তনালীটা ছিঁড়ে যায়, এটা সাধারণত হয় যাদের হাই ব্লাড প্রেশার, খুব বেশি হাই ব্লাড প্রেশার। এই ধরনের স্ট্রোক সাধারণত ভোরবেলায় হয়। এই ধরনের স্ট্রোকে আপনার মাথা ব্যথা হয়, প্রচণ্ড মাথা ব্যথা, পেশেন্ট কমপ্লেন করে। এই ধরনের স্ট্রোক সাধারণত ঘুমের সময় হয়, বা মানুষ কথা বলছে, বা মানুষ কোনো অ্যাক্টিভিটি করছে, বা হঠাৎ করে শক পেল, তখন এটা হয়। বাট এই ধরনের স্ট্রোক সাধারণত ভোরবেলা হয়, ঘুমের সময়ও হতে পারে। তো এই সময়টা পেশেন্ট বলে যে প্রচণ্ড মাথা ব্যথা, এবং সে পড়ে যায়। এই ধরনের স্ট্রোকে 80% মানুষ মারা যায়, কারণ যেহেতু ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হওয়ার ফলে ব্রেইনে প্রচুর ড্যামেজ হয়। এবং 80% মানুষ যারা মারা যাচ্ছে, তাদের এই জন্য এটা প্রগনোসিস খুব খারাপ। এখন যারা বেঁচে যায় 20% মানুষ, তাদের প্রগনোসিস আবার ভালো ভাবা হয়, কারণ জিনিসটা হচ্ছে যে তাদের সেকেন্ড টাইম স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায়। অ্যান্ড আরেকটা হচ্ছে যে তারা রিকভারি ফুললি করতে পারে কোনো কারণে। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এই যে প্রথমটা যেটা বললেন আপনি, যে অক্সিজেনের সরবরাহ যদি না থাকে, কম থাকে, তাহলে ওই জায়গাটা ব্লক হচ্ছে, তখন ওই জায়গায় কোষগুলো কি আবার কি যখন অক্সিজেন সরবরাহ করা হয়, তখন কি সেলগুলো কি আবার পুনর্জন্ম নেয়, নাকি ওগুলো ফুলি ড্যামেজ?
এগুলো সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়। তখন আমরা কিছুক্ষণ পর একটা ম্যাপ দেখাবো, ম্যাপে দেখাবো যে ব্রেনের এক একটা এরিয়ার এক একটা কাজ। আচ্ছা আচ্ছা জি, তখন এখানে বেসিক্যালি যেই কাজটা থাকে ব্রেনের সেই কাজটা মানুষ ভুলে যায়, সেই আচ্ছা। কাজটা নষ্ট হয়ে যায় পার্মানেন্টলি। তখন আমরা ফিজিক্যাল থেরাপির মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, স্পিচ থেরাপির মাধ্যমে এবং চিকিৎসার মাধ্যমে ব্রেনের অন্যান্য কোষগুলোকে এই কাজটা করানো শেখাই, যেটা আচ্ছা। সম্পূর্ণ হয়তো আসে না কিন্তু অনেকখানি চলে আসে। অনেকখানি চলে আসে। আচ্ছা আচ্ছা। জি, আচ্ছা, এর পরের স্লাইডে যদি আমরা দেখি, এর পরের স্লাইডে আরেক ধরনের স্ট্রোক, এটাকে আমরা বলি এমবলিক স্ট্রোক। এমবলিক স্ট্রোকটা হচ্ছে যাদের হার্টে ব্লক থাকে, তো হার্টের যে রক্ত চলাচল, রক্তনালীগুলো, সেখানেও কিন্তু চর্বি জমে, সেটাও কিন্তু সরু হয়ে যায়। হ্যাঁ। তখন কি হয় যে এই যে ব্লকটা, যে চর্বির যেই আস্তরটা, এটা ব্লাডের প্রেশারের ফলে, রক্তের যে ফ্লো হচ্ছে, প্রেশারের ফলে কিন্তু ওখান থেকে ছুটে যায়, খুলে আসে। আচ্ছা, খুলে এসে চর্বিটা, চর্বির যে আচ্ছা। টুকরোটা, তখন কি হয়, ওখানে দেখা যাচ্ছে ছবিতে হার্টের থেকে কিন্তু এটা সরাসরি ব্রেনের দিকে চলে যাচ্ছে। তো ব্রেনের দিকে তখন ওইটা এক জায়গায় গিয়ে কিন্তু আটকে যায়। আচ্ছা। আটকে যাওয়ার ফলে তখন কিন্তু ব্রেনের রক্ত চলাচলে ব্যাঘাত হচ্ছে, হ্যাঁ। এবং ব্রেন আবার সেই টিস্যু ড্যামেজ হচ্ছে, এবং এটাও কিন্তু এক ধরনের স্ট্রোক। এটাকে বলা হয় এমবলিক স্ট্রোক। জি, তাহলে আমরা জানলাম দর্শক যে স্ট্রোক প্রায় দুই ধরনের, মেজর যে দুই ধরনের, ইসকেমিক এবং হেমোরাজিক। এবং এমবলিক যে 3 নম্বর স্ট্রোক, সেটা হচ্ছে যাদের হার্টে ব্লক থাকে, তাদের হার্টের থেকে যে স্ট্রোকের কারণ হচ্ছে চর্বির যে টুকরোটা, যেটা এমবলাস যেটা আমরা বলি মেডিকেলের ভাষায়, সেটা আপনার ব্রেনের রক্তনালীকে বন্ধ করে দেয় বা আটকিয়ে দেয়। জি, আচ্ছা, না আমরা অনেক কিছু জানলাম। এরপরে আর কি কি কারণ হতে পারে এই? আচ্ছা, এখন যে আপনার প্রশ্নটা অ্যাকচুয়ালি খুবই যুক্তিযুক্ত, কারণ জিনিসটা হচ্ছে আর কি কি কারণে স্ট্রোক হতে পারে। তো স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরসগুলো নিয়ে আমরা একটু কথা বলি। রিস্ক ফ্যাক্টরস, কিছু কিছু রিস্ক ফ্যাক্টরস কিন্তু কন্ট্রোলের বাইরে, আমাদের কন্ট্রোল করা যায় না, চেঞ্জ করা যায় না। নাম্বার 1 হচ্ছে এইজ, বয়স। কোনোভাবে চেঞ্জ করা যাবে জি না। জি, আমাদের বয়স যত বাড়বে আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা তত বাড়বে, এবং সবচেয়ে বেশি স্ট্রোক হয় 65 এর উপরে যাদের বয়স। কারণ একটু আগে আমরা স্লাইডে দেখলাম 75% হচ্ছে যে গিয়ে 65 এর উপরে যারা আছেন তাদেরই সম্ভাবনা বেশি। জি জি জি, এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে বিং মেল, পুরুষদের স্ট্রোকের সম্ভাবনা 2 থেকে 4 গুণ বেশি মহিলাদের তুলনায়। বিভিন্ন কারণ হতে পারে। পুরুষদের সিগারেট স্মোকিং এর এটা বেশি, সম্ভাবনাটা বেশি, তারা স্মোক করে, সিগারেট বেশি। তাদের লাইফস্টাইল, তাদের পার্সোনালিটি টাইপ এ পার্সোনালিটি, যেরকম যারা ডিপ্রেশনে থাকে, যাদের টেনশন থাকে বেশি, যাদের কাজের প্রেশার থাকে বেশি, যাদের ইনকামের সমস্যা থাকে, কারণ জিনিসটা হচ্ছে তাদের টেনশনটা হচ্ছে ইনকাম এবং ফ্যামিলি, আচ্ছা আচ্ছা, এবং সোসাইটিতে অনেক ধরনের স্ট্রেস, সবকিছু মিলিয়ে একটা পুরুষের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। জি, এরপরে হচ্ছে পজিটিভ ফ্যামিলি হিস্টোরি। ফ্যামিলিতে যদি কারো স্ট্রোক হয়ে থাকে, বাবা মা, দাদা দাদি, ভাই বোন, তাহলে অটোমেটিক্যালি বেড়ে যায়। এরপরে হচ্ছে হাই ব্লাড প্রেশার, এরপরে হচ্ছে হাই কোলেস্টেরল, এরপরে হচ্ছে সিগারেট স্মোকিং, এরপরে হচ্ছে ডায়াবেটিস, এরপরেটা হচ্ছে ওবিসিটি এবং ওভারওয়েট যখন যাদের থাকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে। এরপরে হচ্ছে প্রিভিয়াস স্ট্রোক অর ট্রানসিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। প্রিভিয়াস স্ট্রোক হচ্ছে যাদের আগে স্ট্রোক হয়ে থাকে, তাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার স্ট্রোক হতে পারে। সম্ভাবনাটা কি তখন কি বেশি নাকি অনেক বেড়ে যায়? জি, এবং দ্বিগুণ বেড়ে যায়। এখন এক ধরনের স্ট্রোক আমরা বলি, এটা হচ্ছে খুব মাইল্ড স্ট্রোক। অনেক সময় শুনবেন যে একটা মানুষের মাইল্ড স্ট্রোক হয়েছে, ওটা আমরা মেডিকেলের ভাষায় বলি ট্রানসিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এই শব্দটা আমরা ইউজ করি। এটা প্রথমবার যখন মাইল্ড হয়, সেকেন্ড বার কিন্তু আর মাইল্ড হয় না, সেকেন্ড বার তার কিন্তু ফুল স্ট্রোক হতে পারে এবং সিভিয়ার স্ট্রোক হতে পারে। তো যাদের একবার ট্রানসিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে, তাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ টাইম আবার স্ট্রোক হতে পারে। এরপরে এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে রক্তে, যেটাকে আমরা বলি হোমোসিস্টেইন। এটা হাই লেভেল থাকে ব্লাডে, এবং এটা রক্ত পরীক্ষায় ধরা পড়ে। তো এটা থাকলেও আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং এর লাস্টেরটা হচ্ছে ডিভোর্সড ম্যান, যাদের অফকোর্স ডিপ্রেশন এবং স্ট্রেসের কারণে বাড়ে স্ট্রোক হওয়ার সম্ভাবনা। তো এখানে বেশ কিছু জিনিস আছে যে আমরা দেখলাম যে কন্ট্রোল করা যায়, এবং বেশ কিছু জিনিস যে কন্ট্রোলের বাইরে, যেরকম এইজ, যেরকম পুরুষদের বেলায়, যেরকম ফ্যামিলি হিস্ট্রি থাকলে এটা আমাদের কন্ট্রোলের বাইরে। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের কন্ট্রোল করতে হবে, যেমন হাই ব্লাড প্রেশার,
সিগারেট খাওয়াটা হাই ডেফিনেটলি, কোলেস্টেরলের ব্যাপারটা কোলেস্টেরলটা আমাদের কন্ট্রোল করতে হবে, আমাদের ওয়েটটা ম্যানেজ করতে হবে, আমাদের স্ট্রেস লেভেল ম্যানেজ করতে হবে। জি আমরা আরো কথা বলবো, আরো জানবো স্ট্রোক সম্বন্ধে। এর মধ্যে একটা ছোট একটা বিরতি নিয়ে আসি। অবশ্যই। দর্শক, কথা বলছিলাম, জানছিলাম অনেক কথাই যে স্ট্রোক সম্বন্ধে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে আসছে শিগগিরই। বিরতির পর আবারও সবাইকে স্বাগতম। কথা বলছিলাম আমরা স্ট্রোক নিয়ে এবং জানলাম অনেক কথা এবং আরও অনেক কথা জানবো। আমাদের সঙ্গে আছেন ডক্টর ইমরুল কবির। কথা বলছিলাম একটু আগে যে কী কারণে স্ট্রোক হতে পারে এবং কি কি ব্যাপারগুলো আমরা চাইলেই রোধ করতে পারি। এরপরে যেটা আপনি কি কি কারণে হতে পারে ব্যাপারগুলো। জি, কিছুক্ষণ আগে আমরা আরও জানলাম কারণগুলো সম্বন্ধে। এখন ওই কারণগুলো আবারও একবার আমরা চোখ বুলিয়ে নেই কি কি। প্রথমে হচ্ছে হাই ব্লাড প্রেশার, তারপরে স্মোকিং সিগারেট, অ্যাবডোমিনাল ওবেসিটি বা ওভারওয়েট হওয়া, বিশেষ করে যদি চর্বির পরিমাণটা আপনার অ্যাবডোমেনে বা আমাদের পেটের আশেপাশে বেশি থাকে, পুয়ার ডায়েট, যদি খাবার অভ্যাস খারাপ থাকে, যারা ফ্যাটি ফুড বেশি খায়, ফাস্ট ফুড বেশি খায় তাদের, ল্যাক অফ এক্সারসাইজ, যারা এক্সারসাইজ করেন না, ডায়াবেটিস, এরপর হচ্ছে এক্সেসিভ অ্যালকোহল, যারা বেশি খান বা অ্যালকোহল বেশি নেন, স্ট্রেস এবং ডিপ্রেশন, হার্ট ডিসঅর্ডার, হার্টের সমস্যাগুলো, এবং যদি আপনার রক্তে অ্যাপোলাইপোপ্রোটিন নামে একটা কেমিক্যাল থাকে, যেটা কিছুক্ষণ আগে আমরা আরেকবার উল্লেখ করলাম, এটা রক্ত পরীক্ষাতে ধরা পড়বে, তখন স্ট্রোকের সম্ভাবনা বা রিস্ক বেড়ে যায়। আচ্ছা আচ্ছা জি। এই যে যেটা আমরা ইয়ে করলাম যে এই যে স্ট্রোকের ওয়ার্নিং সাইনগুলো কীভাবে হচ্ছে, আমরা কীভাবে বুঝবো যে। আচ্ছা, জি, তাহলে আমরা ওয়ার্নিং সাইনগুলো দেখি যে কি কি। স্ট্রোকের ওয়ার্নিং সাইনগুলো বেশ কয়েকটা অ্যাকচুয়ালি, এবং এটা আমি প্রথমে এক্সপ্লেন করি, তারপর আমরা ছবি দিয়ে আবারও দেখব, কারণ এই ওয়ার্নিং সাইনগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য যে যেটা বলছিলাম যে আমাদের ব্রেনের অক্সিজেন খুব প্রয়োজন হয়, এবং প্রতি সেকেন্ডে যখন অক্সিজেন যাচ্ছে না ব্রেনে যে কোনো কারণে, হয় রক্তনালী ছিঁড়ে যাক, যেটা হ্যামোরাজিক স্ট্রোক বা রক্ত ব্লিডিং হচ্ছে যেটা, আরেকটা হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে যেটা থ্রম্বোটিক স্ট্রোক, আরেকটা হচ্ছে যে আমাদের যেই একটা ফ্যাটের টুকরোটা যেটা এমবলস, যেটা হার্টের থেকে ব্রেনে গিয়ে ব্লক করে ফেলছে, এমবলিক স্ট্রোক। তো যেটাই কারণ হোক না কেন, আমাদের অক্সিজেনের ব্রেনের প্রয়োজন। এবং ফার্স্ট এইড যখন আসে, যখন ইএমএস আসে, তখন তারা প্রথমেই যেটা করে সেটা হচ্ছে যে অক্সিজেন যেন ব্রেনে যায় সেটা শিওর করা। এখন আমরা কিভাবে বুঝবো যে একটা মানুষের হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে? সেটা কথা বলার মাঝে হতে পারে, কাজের মাঝে হতে পারে, খেলাধুলার মাঝে হতে পারে, যে কোনো সময় হতে পারে। এখন যখন দেখেন যে একটা মানুষের চেহারা, একটা হাত এবং একটা পা অনেক দুর্বল হয়ে গেছে হঠাৎ করে, যখন একটা মানুষ কনফিউজড, তখন সে সময় বলতে পারছে না, তার আশেপাশে মানুষদের চিনছে না, এবং সে কোথায় আছে সেটা বলতে পারছে না, তখন তার কথা বলারও সমস্যা হয়, কোনো কিছু প্রশ্ন করলে আনসার ঠিক মতো দিতে পারছে না কনফিউশনের কারণে, এবং তাদের কথা তখন স্লারি হয়, জড়তা যেটা কথা বলার। তো হঠাৎ করে দেখতে সমস্যা হচ্ছে, হয় এক চোখে বা দু চোখে, এবং তার মাথা ঘোরায় তখন, এবং তার হাঁটতে সমস্যা হয়, সোজা হাঁটতে সমস্যা হয়, সে ব্যালেন্স হারায় ফেলে অনেক সময়, এবং কোঅর্ডিনেশন হচ্ছে একটা কাজ নিখুঁতভাবে করার, যেরকম কলমটা ধরা, যেরকম হাতটা নিয়ে একটা গ্লাস তোলা, তখন সেরকম কাজগুলো সে করতে পারতেছে না হঠাৎ করে। এবং কিছু কিছু ক্ষেত্রে সাডেন এবং সিভিয়ার, হঠাৎ করে খুব প্রচণ্ড মাথা ব্যথা, এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। এখন ওয়ার্নিং সাইনের যখন আমরা এগুলো দেখি, তখন আমরা পেশেন্টদেরকে শিখাই বা মানুষদেরকে শিখাই, সবাইকে, জেনারেল পাবলিককে, যে অ্যাক্ট ফাস্ট, তাড়াতাড়ি তখন রিয়্যাক্ট করতে। রিয়্যাক্ট করার সময় ফাস্টের কিন্তু চারটা জিনিস, FAST, এই চারটা জিনিস কি কি? নাম্বার 1 হচ্ছে ফেস। যখনই একটা পাশে চেহারার একটা পাশটা ঝুলে যায় এবং পেশেন্ট দেখা যাচ্ছে যে হাসতে গেলে একটা পাশ সে হাসতে পারতেছে না, এটা হচ্ছে ফেস। যখনই দেখবেন যে হঠাৎ করে এই সিমটমটা, এবং পরের সিমটমটা হচ্ছে যখন দোনো হাত সামনে রাখতে বলা হয়, তখন একটা হাত ঝরে পড়ে এই জন্য যে
সে তখন আর শক্তি পাচ্ছে না ওই পাশে। আচ্ছা। ওই ডান পাশে যদি শক্তি না পায় তার মানে বাম পাশে ব্রেইনে তখন স্ট্রোক স্ট্রোক হয়েছে। হচ্ছে, আচ্ছা আচ্ছা। 3 নম্বরটা হচ্ছে স্পিচ, কথা বলাটা স্লারি বা জড়তা বা অপরিষ্কার কথা বলা, এবং দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্স সে কারেক্টলি বলতে পারতেছে না এবং একটা সেন্টেন্স বলার জন্য সে বারবার চেষ্টা করছে, এটা হচ্ছে স্পিচের সমস্যা। এবং লাস্টেরটা হচ্ছে টাইম। টাইম খুবই ইম্পর্ট্যান্ট, কারণ প্রতি সেকেন্ডে আমাদের ব্রেইনের টিস্যু অক্সিজেন অভাবে নষ্ট Damage হয়ে যায় হচ্ছে, বা হ্যাঁ। মারা যায়, এবং সেই ড্যামেজটা পার্মানেন্ট। তো প্রতি সেকেন্ড ম্যাটার করে তখন, এই জন্য সাথে সাথে ফার্স্ট এরিটা হচ্ছে 911 কল দেওয়া। তো অ্যাগেন ফাস্ট, FAST, 4টা জিনিস, Face, ফেস, আর্মস, স্পিচ এবং time. টাইম। এই 4টা জিনিস মনে রাখতে হবে। এই 4টা জিনিস আমরা আবারও দেখি, যে দেখা যাচ্ছে যে একটা মানুষের হঠাৎ করে চেহারা ঝুলে গেছে একটা সাইড, আমরা বলি যে অনেকটা ফেস ড্রপিং হওয়া, ড্রুলিং হওয়া। তো এটা একটা জিনিস। এরপরেরটা হচ্ছে আর্ম, দেখবেন যে সে দুর্বল আর্মের জন্য সে হাতে থেকে গ্লাস পড়ে গেছে, কিছু কাপ carry পড়ে করতে গেছে পারছে না। বা ক্যারি করতে পারছে না। এরপরে হচ্ছে স্লারি স্পিচ, কথা বলার সমস্যা, এবং টাইম খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট জিনিসটা হচ্ছে 911-এ কল দেওয়া। তো এই 4টা জিনিস আমাদের মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। এবং যেটা আগে আমি প্রতি সময় বললাম সেটা হচ্ছে টাইম লস্ট ইজ ব্রেইন লস্ট। টাইম খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর স্ট্রোকের জন্য। একটা খুব সিভিয়ার স্ট্রোকের পেশেন্টও বাঁচতে পারে এবং খুব সুন্দরভাবে আমাদের সমাজে আবার ফেরত আসতে পারে, কার্যক্ষমতা তার ফিরে পেতে পারে যদি আমরা সাথে সাথে চিকিৎসা ব্যবস্থা করি। তার মানে আমরা যদি বুঝতে পারি এই যে সিনড্রোমগুলো যদি আমরা পাই, আমাদের তৎক্ষণাৎ উচিত হচ্ছে যে গিয়ে প্রাথমিক চিকিৎসাটা যেটা দেওয়ার জি, এবং 911 কল করে দেওয়া। যাতে জি। করে প্রাথমিক চিকিৎসাটা বেসিক্যালি হচ্ছে যে একটা মানুষ যদি এরকম দেখেন তাহলে তাকে চেয়ারে বা বিছানাতে শোয়াতে হবে যেন সে ভালোভাবে সাপোর্ট পজিশনে থাকতে পারে, অ্যান্ড দেন শোয়ানোর পরেই 911-এ কল দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা। শোয়ানো এই জন্য ইম্পর্টেন্ট যে একটা মানুষ যার স্ট্রোক হয়েছে সে কিন্তু ব্যালেন্সের অভাবে পড়ে যেতে পারে, চেয়ার থেকে পড়ে যেতে পারে, সোফা থেকে পড়ে যেতে পারে, খাটের থেকে পড়ে যেতে পারে, দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যেতে পারে। তো প্রথম জিনিসটা হচ্ছে তাকে শোয়ায় দেওয়া বা ফ্লোরে শোয়ায় দেওয়া, বিছানায় শোয়ায় দেওয়া যেন সে পড়ে না যায়, অ্যান্ড দেন 911 ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। এখন স্ট্রোকের ওগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ, কিন্তু স্ট্রোকের কারণে আমাদের শরীরের ভিতরে কি কি সমস্যা হচ্ছে বা ক্ষতি হচ্ছে। তো আমরা ব্রেইন থেকে শুরু করি, আমরা ব্রেইন থেকে পায়ের দিকে যাব। জি, ব্রেইনের প্রথমে যেটা হচ্ছে কনফিউশন, মানুষ তখন কনফিউজড হয়ে যায়, তারা তখন মানুষ, সময় এবং জায়গা চেনে না, চিনতে পারে না। জি, তাদের কথা বলতে সমস্যা হয় ব্রেইন ড্যামেজের কারণে, তাদের মাথা ঘুরাচ্ছে, তখন দেখা যায় এটা খুব কমন একটা সিমটম। খুব খারাপ ধরনের হেডেক থাকে, এই হেডেকটা আপনার কয়েকদিন পর্যন্ত থাকে এবং ব্যালেন্সের অভাব থাকে। এরপরে হচ্ছে চোখের দেখা যাচ্ছে যে চোখে 1 বা 2 চোখে দেখতে সমস্যা হচ্ছে। এরপরে হচ্ছে হাত, পা এবং চেহারা। তো এই 3টা জায়গায় দেখা যাচ্ছে যে উইকনেস দেখা যায়। অ্যাগেন যদি ডান দিকের ব্রেইনের প্রবলেম হয় তাহলে বাম পাশের শরীরে উইকনেস দেখা দিবে। জি। এবং এরপরে দেখা যাচ্ছে যে স্টমাকে প্রবলেম, সাধারণত দেখা যায় যে বমির ভাব থাকে বা বমি হয়। হোল বডিতে ইন জেনারেল সে টায়ার্ড ফিল করে একটা পেশেন্ট, এবং পায়ের যেটা সেটা হচ্ছে যে ট্রাবল ওয়াকিং, দাঁড়াতে বা ওয়াক করতে সমস্যা হয়, ব্যালেন্সটা সে করতে পারছে না ঠিকমতো। জি, এবং দুর্বলতার কারণেও দেখা যাচ্ছে যে সে দাঁড়াতে এবং হাঁটতে পারছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। তো এগুলো তো আবারও এই ছবিতে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষের এক সাইডের ব্রেইন আরেক সাইড কন্ট্রোল করে, এক সাইডের স্ট্রোক হলে আরেক সাইডের সমস্যা দেখা দিবে। তাহলে আমরা এটা যেটা ধরে নিতে পারি যে কি আমাদের কোনো যদি রোগী দেখি আমরা সে ডান দিকে কাজ করছে না, ধরে নিতে পারি সে বাম দিকে সে স্ট্রোকটা করছে। জি জি, অবশ্যই অবশ্যই। এরপরের ছবি আমি খুব বেশি ডিটেলসে যাব না, এখানে অনেকগুলো মেডিকেল ভাষায় অনেক কিছু লেখা। জি, এটা দিয়ে আমি দেখতে পাচ্ছি যে ব্রেনের আপনারা দেখলেন যে বিভিন্ন কালার, জি, রং দিয়ে বিভিন্ন ম্যাপের মতো করে দেওয়া হয়েছে। জি, অ্যাকচুয়ালি আমাদের ব্রেন একটা কমপ্লেক্স অর্গান, একটা কম্পিউটারের মতোই অনেক কিছু করতে পারে, এটার অনেক কাজ, এটার মেমোরি রাখতে পারে, ক্যালকুলেশন করতে পারে, জাজমেন্ট করতে পারে, ভালো খারাপ বুঝতে পারে, এথিক্স বুঝতে পারে, এটা মনে রাখতে পারে, এটা কথা বলতে এটা চিন্তা করে, এবং কথা বলার সে কথা বোঝাটা, কথার মানে বোঝাটা এটা চিন্তা করে, ইমোশনস নিয়ে কাজ করে, আমাদের ক্ষুধা লাগাটা, আমাদের চোখে যেটা দেখতেছি সেটা রিয়েলাইজ করাটা, আমাদের সেন্সরি যেটা অনুভূতি সেটা
রিয়েলাইজ করাটা, তো ব্রেনের অনেক কমপ্লেক্স কাজ। এখন এক একটা এরিয়া এক একটা কাজ করে, এক একটা কমপ্লেক্স কাজ করে। তো এখন ধরে নেওয়া যাক যে মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে যে লাল রঙের। এখন ধরে নেওয়া যাক যে ওখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়ার ফলে ওই এরিয়াটা নষ্ট হয়ে গেছে। তখন আমরা কিভাবে বুঝবো? অবশ্যই পরে গিয়ে তো আমরা এমআরআই বা সিটি স্ক্যান করি, বা প্রাথমিক অবস্থায় আমরা বুঝতে পারি ওই এরিয়াটা ডেফিনেটলি নষ্ট হয়ে গেছে যখন মাসল উইকনেস থাকে। কারণ যদি আপনি উপরে দেখেন যে ওই এরিয়ার কাজ হচ্ছে যে মাসলে, আমাদের হাতে এবং পায়ের মাসলে, বডি মাসলে সিগন্যাল পাঠানো মুভমেন্টের জন্য। তো যখন ওই এরিয়াটা নষ্ট হয়ে যায় তখন মুভমেন্টের সিগন্যাল যাচ্ছে না, তৈরি হচ্ছে না। ঠিক একইভাবে পিছনের এরিয়াগুলো কাজ করে চোখে দেখার জন্য, সাইডের এরিয়াগুলো কাজ করে আমাদের কানে শোনার জন্য, এবং আমাদের সামনের এরিয়াটা কাজ করে বেসিক্যালি জাজমেন্ট, থিঙ্কিং, এগুলো যেগুলো আরও কমপ্লেক্স কাজ সেগুলোর কাজ করে। জি, এখন যখন স্ট্রোক হচ্ছে একটা পেশেন্টের, আমাদের ফিজিক্যাল থেরাপিতে আসে অনেক সময় একদিন পরে, অনেক সময় এক সপ্তাহ পরে, অনেক সময় এক মাস পরে, নির্ভর করে যে কত সিভিয়ার স্ট্রোকটা। রাইট। ফিজিক্যাল থেরাপি ছাড়াও কিন্তু স্ট্রোকের যখন ট্রিটমেন্ট হয় তখন কিন্তু অনেকগুলো স্পেশালিস্ট একসাথে কাজ করে। এখন ফিজিক্যাল থেরাপিস্টের কাজ হচ্ছে যে একটা মানুষকে আগের মতো তার কর্মক্ষমতাটা ফিরত নিয়ে আসা, মুভমেন্ট, স্ট্রেংথ, তার হাঁটাচলা, নিজের কাজ নিজে করার ক্ষমতাটা। তো এটা ফিজিক্যাল থেরাপিস্টের কাজ। তো ফিজিক্যাল থেরাপি খুব একটা ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে স্ট্রোকের রিহ্যাবিলিটেশনের জন্য বা স্ট্রোক পুনর্বাসন বা চিকিৎসার জন্য। জি, আমরা যে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যে আমরা জানি যে কি আপনার 3টা শাখায় আছে ক্লিনিকে, যে আপনার জ্যামাইকাতে, ব্রুকলিনে এবং জ্যাকসনেটসে। তো আপনার এই ক্লিনিকে জি, এই জাতীয় যদি রোগীরা আসেন তাহলে আপনারা কিভাবে সেবাটা দিয়ে যাচ্ছেন? জি। তো দর্শক, আমাদের ফিজিক্যাল থেরাপি ক্লিনিক অ্যাক্টিভ হিলিং ফিজিক্যাল থেরাপি এখন জ্যামাইকা ছাড়াও ব্রুকলিন এবং জ্যাকসন হাইটসে। আমরা 3টার শাখায় আপনাদের সেবায় নিয়োজিত। আমরা বেশ কিছু ইন্স্যুরেন্স নেই এবং আমরা স্ট্রোক ছাড়াও বাত ব্যথা, প্যারালিসিস, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, এই ধরনের সমস্যার চিকিৎসা দিয়ে থাকি। আমাদের এখানে মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট, পুরুষদের জন্য পুরুষ থেরাপিস্ট। আমরা আপনার ভাষায় কথা বলি। আপনার যে কোনো থেরাপির প্রয়োজনের জন্য আমাদের ক্লিনিকে কল করুন। আমি টেলিফোন নাম্বারটা দিচ্ছি। জামাইকা টেলিফোন নাম্বার হচ্ছে 347-484-0231। আবারও বলছি 347-484-0231। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের না জানা অনেক কথাই জানলাম। স্ট্রোক হলে কী কী করতে হয় না করতে হয়। আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। দর্শক, আগামীতে আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, জানবো অনেক কথা যা আমরা এখনো পর্যন্ত জানলাম আজকে যেভাবে, যে স্ট্রোক হলে কি করতে হয়, কি করা উচিত আমাদের। আগামীতে আবারও অন্য একটা বিষয় নিয়ে আমরা আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই।